দেখুন এখানে শিক্ষা ব্যবস্থার উপর এটা একটা বিরাট একটা বড় আঘাতই বলবো। কারণ যোগ্য অযোগ্য নির্ণয় করাটা তো সাধারণ মানুষের কর্ম নয়। আর যেহেতু আইনের দ্বারস্থ হয়েছেন, চাকরি যারা পাননি যোগ্য হিসাবে বা যারা চাকরি পাননি বলবো, চাকরি পাননি তারা প্যানেলভুক্ত হতে পারেননি, তারা যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন, বিচার ব্যবস্থার উপরে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, তাহলে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা রাখা উচিত। এবং বিচারে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট কিছু একটা নিশ্চয়ই ভেবেছেন, যেই কারণের জন্য তারা পুরো প্যানেলটাই বাতিল করেছেন। তো পুরো প্যানেল বাতিল করা সত্ত্বেও যেহেতু পুনর্বিবেচনার জন্য মধ্যশিক্ষা পর্ষদ পরবর্তী ক্ষেত্রে আপিল করেছিলেন, এবং সেই মোতাবেক সুপ্রিম কোর্ট তাদেরকে আবার, যারা একেবারে পুরোপুরি চিহ্নিত দাগী নন, এই ভাষাটাই খুব সম্ভবত বলা হয়েছে যে চিহ্নিত দাগী যারা নন তারা কিন্তু ওই স্কুলেতে যেতে পারবেন। আর তার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি বা যা আমাদের শিক্ষা দপ্তরের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত আছেন, তারা এর মধ্যে এই সময়ের মধ্যে তারা ওই 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত যে নিয়োগ প্রক্রিয়াটা, পরবর্তী যে নতুন নিয়োগ প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করবেন। কিন্তু এখন এর মধ্যে একটা বিরাট রকমের প্রশ্ন চিহ্ন থেকেই যায়, যে একটা মানুষ তার চাকরি জীবনের শুরুতে বা চাকরি পাওয়ার আগের মুহূর্তে তারা যেই মনোবল বা যেই উদ্যম নিয়ে পড়াশোনা করবেন বা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবেন, আজকে 8 বছর ধরে চাকরি করার পরে তাদের মধ্যে কি সেই মনোবলটা বা সেই উদ্যমটা থাকবে? সেটা থাকা সম্ভব নয়। কারণ তারা পুরোপুরি যেই স্তরে এখন পড়াচ্ছেন আর যেই স্তরের পড়াশোনা করে তাদেরকে পরীক্ষাটা দিতে হয়েছিল চাকরি পাওয়ার, সেই পরীক্ষার স্তরে সেই স্তরের পড়াশোনা করা আর তাদের পক্ষে আমার মনে হয় অন্তত সম্ভব নয়, অন্তত এই অল্প সময়ের মধ্যে। অতএব সেক্ষেত্রে যারা যোগ্য হিসাবে আগে নিয়োগ পেয়েছেন, তারা যে পরবর্তী ক্ষেত্রে আবার যোগ্য হিসেবে নিয়োগ পাবেন, এই নিশ্চয়তা কিন্তু কোথাও আছে বলে অন্তত সুপ্রিম কোর্টও বলেনি, বা যে তাদেরকেই দিতে হবে এমনটাও বলেনি। পুরোটাই পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে, আর নিয়োগটাও তাদের সেভাবে, তারা যদি উত্তীর্ণ হতে পারেন সেভাবে তারা নিয়োগ পাবেন। দেখুন আমরা দুটো বিপরীত দৃশ্য দেখেছি। বিপরীত দৃশ্য কিরকম না, মুর্শিদাবাদে যে দাঙ্গা ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো, সেসব রাজনৈতিক বিষয়, সেসব বিষয় বলে রাজনৈতিক ইয়েতে ঘেরাটোপের মধ্যে না ঢোকাই ভালো। সেটা যেখানে আছে রাজনীতির জায়গা রাজনীতিই থাকুক। আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলি, আমাদের রাজ্যের যে প্রশাসনিক যারা আইনের রক্ষাকর্তা প্রশাসনিক ভাবে পুলিশ, তারা আমরা কি দেখলাম যে কসবাতে কি হলো, যে ডিআই অফিসে পুলিশ শিক্ষক মহাশয়ের পেটে লাথি মারলেন। আবার সেই পুলিশই যখন মুর্শিদাবাদে দাঙ্গা হচ্ছে সেখানে তারা কোথায় লুকোবেন খুঁজে পাচ্ছেন না। তাহলে শিক্ষক জাতি, আমি যেহেতু নিজে একজন প্রাথমিক শিক্ষক, আমি নিজে মনে করি যে শিক্ষক সমাজটাকে সর্বস্তরে সর্বস্তরে, ভাষাটা আবার বলছি, সর্বস্তরে শিক্ষক সমাজটাকে অত্যন্ত হেয় ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মানে শিক্ষাটাকে যেভাবে হোক যে মানে তুলে দিতে পারলে, যেহেতু এটাকে কোনো রোজগারের জায়গা নেই, অতএব এটাকে যেভাবে হোক মানে বাতিল করে দাও বা বেসরকারি হাতে তুলে দাও। আর শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে, আমি নিজে একজন শিক্ষক হিসেবে বলতে পারি, এর থেকে মানে দুঃখের বা এর থেকে কষ্টের, এর থেকে বেদনাদায়ক আর কিছু হতে পারে বলে আমার অন্তত মনে হয় না। কারণ আমাকে যদি আজকে কোনো কারণে মানে কেউ বলে যে আপনার চাকরি বাতিল হয়ে গেল, আমাকে সেই রাস্তাতেই যেয়ে বসতে হবে। আর কি করবো? এরপরে 40 বছর 42 বছর বয়সের পরে কি পরীক্ষা দেওয়া সম্ভব না? চাকরি নতুন করে পাওয়া সম্ভব? কোনো কিছুই সম্ভব নয়। তাহলে রাস্তায় যারা আছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এর আগেও আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে 3 বছর ধরে আন্দোলন করেছেন, তাদের কোনো রেজাল্ট হয়নি, তারা মাথা মুড়িয়ে নিজেদের অপমান নিজেদের গায়ে মেখে নিয়ে পালিয়ে গেছেন। হ্যাঁ, এটা আমাদের কলকাতাতেই ঘটেছে। হ্যাঁ, গান্ধী মূর্তি পাশ এসে ধর্ণা চালিয়েছেন 1000 দিনের মাথায়, যখন দেখেছেন কোনো রকম কোনো তাদের কাছে আশা কিছু আর নেই। হ্যাঁ, সম্পূর্ণরূপে নিরাশ হয়ে তারা নিজেদের মাথা মুড়িয়ে বাড়ি ফিরে গেছেন। মেদিনীপুরের একজন খুব সম্ভবত চাকরি প্রার্থী একজন মহিলা। হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদ তো ইতিমধ্যেই হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে মানে যেই লেভেলের শিক্ষকদেরকে বাতিল করা হয়েছে, সেই লেভেলের যে ছাত্র শিক্ষক অনুপাত সেটা 52:1 এখন আছে। এদেরকে ধরে নিয়ে, যেটা আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী থাকার কথা আমাদের হচ্ছে 30:1। হ্যাঁ, বা জাতীয় শিক্ষানীতি বা যা কিছুই আমরা বলি, আমাদের শিক্ষা সংক্রান্ত যে সমস্ত পলিসি গুলো আছে সেখান থেকে 30:1 থাকার কথা। এই 26,000কে ধরে নিয়েও সেটা আমাদের এই মুহূর্তে আছে 52:1। আর সেটা যদি আমাদের এই 26,000 বাতিল হয়ে যাওয়ার পর সেটা হয়ে যাবে 58:1, তাহলে তো শিক্ষার মান কমবে স্বাভাবিকভাবেই। হ্যাঁ, আপনি 1 কেজি যদি চিনি দিয়ে একটা কিছু একটা খাবার জিনিস তৈরি হয়, সেটা যে পরিমাণ মিষ্টি হবে, আপনি 250 চিনি দিলে কি সেই মিষ্টিটা হবে? কখনোই হবে না। তাহলে স্বাভাবিকভাবে শিক্ষার মান কমবে, এটা তো জানা কথাই। এবারে দেখুন, এটা যদিও বিভিন্ন সামাজিক মাধ্যমেই বলবো বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত খবরগুলো জানতে পেরেছি, কারণ কোনো রকম ভাবে তো আমরা তো আর মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে কোনো অর্ডার বা কোনো কিছু দেখতে পাইনি যে কিভাবে তাদেরকে যেতে বলেছেন স্কুলেতে। যেটুকু জানতে পেরেছি যে তাদেরকে
যেটা দেওয়া হবে সেটা স্যালারি খুব সম্ভবত নয়, সেটা দেওয়া হবে ওয়েজেস, অর্থাৎ নো ওয়ার্ক নো পে, খুব সম্ভবত এইটাই বলা হয়েছে। আর এটা যে আজকেই খুব সম্ভবত এটা যে আজকে বা গতকাল সন্ধ্যাবেলা এটা আমি পড়েছি কোনো একটা জায়গাতে, যে নো ওয়ার্ক নো পে এই বেসিসে যেতে বলা হয়েছে। এবং দু চারজন যারা পরিচিত বলবো না, মানে একটু দূরে দূরেই বাড়ি, তাদের কাছ থেকে যেটুকু আভাস পাওয়া গেছে বা পরিচিত ব্যক্তিদের কোনো পরিচিত, তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কিন্তু ওই যোগ্যদের দলেই আছেন, কিন্তু তারা স্কুল যাবেন না, এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবারে সেটা তারা কি করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সম্মান তো অবশ্যই, স্যালারির বদলে যদি কাউকে অনারিয়াম দেওয়া হয় সেটা সে মানবে কেন, সেটা নিজস্ব আমি একটা জিনিস ধরে নিলাম যে কিছু অযোগ্য আছে বা কিছু টেন্টেড আছে, কিন্তু তার মানে এই নয় তাহলে আমি যদি সেগুলোকেই চিহ্নিত করতে পেরে গেছি তাহলে যোগ্যরা কি দোষ করেছিল, ওদের তো বহাল রাখাই যেত। বা সেটা আরো যদি একটু সদিচ্ছা দেখাতো মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি, যে হ্যাঁ লিস্ট পাওয়া গেছে। এখন যারা চাকরি প্রার্থীরা চাইছে যে যোগ্য অযোগ্যের লিস্ট দাও, এটা আমার মনে হয় আইনি দিক থেকে এর একটা জটিলতাও আছে। কারণ এই মুহূর্তে যদি মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট বের করে ফেলে, সেটা কোর্ট অবমাননার সামিল হয়ে যাবে। কারণ কোর্ট দীর্ঘদিন ধরে সেই যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছে, সেটা কোর্টেতে জমা করা যায়নি। তাহলে সেটা যদি এখন বের করা হয় তাহলে কোর্টের প্রশ্নের মুখে আবার পড়বে, আবার একটা জটিলতা সৃষ্টি হবে। আমার মনে হচ্ছে সেই কারণেই খুব সম্ভবত যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হচ্ছে না, আইনি জটিলতার কারণে। অবশ্যই বলবো শিক্ষক ছাত্র অনুপাত যেটা মেনে নিয়ে, শিক্ষক ছাত্র অনুপাতটাকে নির্দিষ্ট যেটা আছে সেটাকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা স্কুলেতেই, সরকারি স্কুলেতে অবশ্যই, হ্যাঁ সেগুলোতে শিক্ষক নিয়োগ করা হোক, পর্যাপ্ত পরিমাণে সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সেগুলোর উন্নতি সাধন করা হোক। এখন সমস্ত কিছু কাজকর্মগুলোই অনলাইনে করতে হয়, তাহলে স্কুলেতে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ স্কুলেতেই, হ্যাঁ শিক্ষার যেটা বেসিক জায়গা প্রাইমারি স্কুল, সেখানেতে ইন্টারনেট তো দূরের কথা, হ্যাঁ সেখানেতে কোনো কিছুই পরিষেবা পাওয়া যায় না। হ্যাঁ তাহলে সেখানগুলোতে আর একটু জোর দিয়ে সেখানকার পরিকাঠামোর উন্নতি, হ্যাঁ তারপরে হচ্ছে যেহেতু শিক্ষাক্ষেত্রে আমাদের মিড ডে মিল নামক আর একটা অতিরিক্ত জিনিস আছে, সেটাতে ঠিকঠাক ভাবে তার যে খরচ খরচা যে হারে বাড়ছে সেই হারে টাকা পয়সা প্রদান করা সরকারের পক্ষ থেকে একটু সদিচ্ছা নিয়ে। আর হচ্ছে শিক্ষাকর্মী, যে এত শিক্ষকদেরকে স্কুলে যেতে বলা হয়েছে অথচ শিক্ষাকর্মীরা যেতে পারবে না, তাহলে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো সেগুলো করবে কে? মাস্টারমশাইরাই ঝাঁট দেবে, মাস্টারমশাইরাই ঘন্টা দেবে, তাহলে সেগুলো কিভাবে ব্যবস্থা করা যাবে? শিক্ষকদেরকে যেতে বলে দিলাম স্কুল, শিক্ষকরা যে ঝাঁট দেবে, ক্লাস করার লোক নেই, হ্যাঁ তাহলে ঝাঁট দিলে গ্রুপ ডি গ্রুপ সি তাদেরকে তো যেতে বলেনি। কোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে যোগ্য শিক্ষক যারা টেন্টেড চিহ্নিত হয়, টেন্টেড নয় বা চিহ্নিত হয়নি দাগি হিসাবে, তারা স্কুলে যাবে। গ্রুপ সি গ্রুপ ডির রায় মানে একই রইলো, বহাল থাকলো। তাহলে তাদেরকে তো নিয়োগ করতে হবে, সেইগুলোর দিকে সরকার একটু নজর দেখে তাদেরকে কিভাবে নিয়োগ করা যাবে। বা যদি মনে হয় যে ডিসেম্বর পর্যন্ত যেহেতু এগুলোকেও আমরা ওয়েজেস হিসাবে আমরা করছি, যে স্কুল চালানোর কথা বলছি, সেই রকম ভাবেই কোনো সংস্থাকে দিয়েই হোক, যেভাবেই হোক, বা সরকারি ভাবেই বলবো অবশ্যই, কারণ সরকারি স্কুলে কোনো সংস্থা ঢুকবে কেন, সরকারি ভাবেই কিছু একটা ব্যবস্থা করে সেখানে গ্রুপ সি গ্রুপ ডি যাতে থাকে সেগুলোর ব্যবস্থা করা হোক। আর অবশ্যই শিক্ষক ছাত্র অনুপাত মানে শিক্ষক নিয়োগটা সবচেয়ে আগে, কারণ শিক্ষক না থাকলে স্কুল এমনি উঠে যাবে। আর যে কারণে দীর্ঘদিন ধরে আপনি যেটা বলছিলেন প্রশ্নটা, যে শিক্ষক ছাত্র অনুপাতটা ঠিকঠাক নেই বলেই গার্জেনরা তিতিবিরক্ত হয়ে ছেলেদেরকে সরকারি ব্যবস্থা থেকে আস্তে আস্তে বেসরকারির দিকে নিয়ে যাচ্ছে। আর এটাই একটা কারণ। আর শিক্ষক ছাত্র অনুপাত ঠিক থাকলে, যদি আমি ওই বললাম যে 1 কেজি চিনি প্রয়োজন, আমি 250 চিনি দিলাম, মিষ্টি আমার হবে না, তাহলে আমার 30টা ছেলের জন্য একটা ছাত্র শিক্ষক দরকার, সেখানে আমার 52টাই একটা আছে। শিক্ষক নিয়োগ দীর্ঘদিন না হওয়ার কারণেই স্কুল ছুটের সংখ্যাও বাড়ছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীও কমছে, সবকিছুই কমছে, পড়াশোনার মান উন্নয়নটাও ঠিকঠাক ভাবে হচ্ছে না, মানের অবনতি ঘটছে এই কারণে। অ্যাকচুয়ালি এই যে শিক্ষা স্বাস্থ্য সহ যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেগুলো মানে জনজীবনের সঙ্গে মানে ব্যাপকভাবে জড়িত, সে প্রত্যেকটা ক্ষেত্রই একদম আজকের দিনে যদি দেখি সেখানে তো একদম তলানির শিখরে গিয়ে পৌঁছেছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মানে সরকারি যে গাফিলতি উদাসীন্য শুধু সেটুখানি নয়, দুর্নীতি এমন ভাবে সেখানে বাসা বেঁধেছে যে তার শেষ কোথায় শুরু কোথায় এটা কিন্তু সাধারণ মানুষ কুল কিনারা করতে পারছে না। কারণ সরকারের উচ্চ স্তরের মন্ত্রী আধিকারিকরা সেখানে তাদেরকে জড়িত পাওয়া যাচ্ছে। আমরা দেখছি শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে সমস্ত আধিকারিকরা, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি স্বয়ং জেলে গেছেন। এবং তদন্ত এখন পর্যন্ত যেগুলো আমাদের কাছে পরিষ্কার হয়েছে, সাধারণ মানুষ হিসেবে আমরা যেটুকু বুঝতে পারছি, সেটা একদম উপর মহল পর্যন্ত আগাগোড়া দুর্নীতিতে ডুবে আছে, না হলে এই ধরনের ঘটনা সম্ভব নয়।
একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। সরকার একমাত্র এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্যই বদ্ধপরিকর রয়েছে, কারণ যোগ্যদের বাঁচানো বা তাদের চাকরিতে বহাল রাখা বা ইভেন যারা বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়োগের যে ব্যবস্থা করা, এগুলো নিয়ে সরকারের বিন্দুমাত্র চিন্তা আছে বলে মনে হয় না। বিভিন্নভাবে কথার মারপ্যাচে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল, যারা হয়তো বঞ্চিত হয়েছে, তারাও যেমন সেদিকে মানে রাস্তায় পাশে তার দিকে দিন কাটাতে হচ্ছে, আর যারা সবকিছু পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তারাও আজকে কিন্তু রাস্তায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তো এটাই হচ্ছে এই বর্তমানে আমাদের রাজ্যের শিক্ষার অবস্থা। শিক্ষা এখন রাস্তায়। এদেরকে অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন টাল বাহানায় নিজের অপারগতা, নিজের সরকারের যে ব্যর্থতা, আগাগোড়া দুর্নীতি, সেইগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য সুকৌশলে অন্যদের কখনো বিজেপিকে আক্রমণ করা হচ্ছে, কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু একটা শিক্ষা দপ্তরের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা কিন্তু আজকে দিনের আলোর মতো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বারবার করে বিভিন্ন মানে কথার মারপ্যাচে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ইস্যুটাকে ডাইভার্ট করতে চাইছেন, এর বাইরে কিছুই নয়। কোনো কারোর জন্যই তিনি বিন্দুমাত্র আমার মনে হয় না যে ভাবছেন। আর অলরেডি যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছেন বা নেবার কথা বলছেন, সেগুলো কোনোটাই স্থায়ী সমাধানের পথ নয়। অতএব বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষ না দিয়ে কারা এই ঘটনাটাতে জড়িত আছেন, যদি তিনি সত্যি সত্যি মনে করেন যে এই ঘটনাটার একটা সুস্থ সমাধান চান, তাহলে এখনো সেই মানে সমস্যার সমাধান করা যেতে পারে, কিউরেটিভ পিটিশন করা যেতে পারে। তাহলে সেই যোগ্য অযোগ্য তালিকাটা তিনি প্রকাশ করে দিয়ে সেটা অবিলম্বেই করতে পারেন, কেউ তো তাকে বাধা দিচ্ছে না। কিন্তু তিনি সেটা করতে পারবেন না, কারণ তার দলের নেতা মন্ত্রীরা এইখানেতে এই মানে দুর্নীতিতে আগাগোড়া জড়িত আছে, ফলে তার পক্ষে এটা করা সম্ভব নয়। না, এটাই হবার কথা। যখন আমরা যখন দেখেছি বামফ্রন্ট সরকারের শেষের দিকে যে ইস্যুগুলোকে সামনে রেখে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই ইস্যুগুলোর আজকের দিনে দাঁড়িয়ে প্রকাশ হচ্ছে তো যে সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন, সেইগুলোর মধ্যে কতটা সত্যি ছিল, কতটা মিথ্যে ছিল, সেগুলো কিছুটা আজকে উঠে আসছে। ফলে মিথ্যার উপর ভিত্তি করে যে সরকার, সেই সরকার যে শিক্ষাকে মোটেই গুরুত্ব দেবে না, কারণ তাহলে মানুষ সত্যিটা জানবে, প্রশ্ন করবে, এটা খুবই মানে একদম মানে প্রত্যাশিত এই সরকারের আমলে। আর শিক্ষক মহাশয়দের সম্মান এনারা কোনো কিছু বাকি রাখেননি। শিক্ষিত সম্প্রদায়ের সামনে যে আশা ভরসা ছিল, সেটাকে এরা ধূলিসাৎ করে দিয়েছে। আজকের দিনে মানুষ কিন্তু ভাবছে যে সত্যি সত্যি আমরা পড়াশোনা যে করব, তারপরে আমাদের ভবিষ্যৎ কি। রাজ্যের বিভিন্ন দপ্তরে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে, কিন্তু কোনো রেগুলার বেসিসে কোনো নিয়োগ নেই। নিয়োগ থাকলেও সেখানে কোনো স্বচ্ছ মানে মানে সেই প্রক্রিয়াগুলো হচ্ছে না। তার ফলে মানুষের কিন্তু মানে একদম শিক্ষিত সম্প্রদায় চূড়ান্ত হতাশাগ্রস্ত। অবশ্যই আজকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে এই বছর উচ্চ মাধ্যমিকে বহু সংখ্যক পরীক্ষার্থী কমেছে। আমরা যদি দেখি যে আমাদের রাজ্যে কিন্তু কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেসরকারি স্কুলের সংখ্যা। এই যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া বা সরকারি স্কুলগুলোতে যারা পড়াশোনা করে তাদের সংখ্যা কমে যাওয়া, এটা কিন্তু একটা দিকে নির্দেশ করছে যে আমরা কিন্তু শিক্ষার দিকে ক্রমশ তলিয়ে যাচ্ছি। কারণ গ্রামের যে খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু এই সরকারি স্কুলগুলোতে ভরসা রাখে। গ্রামের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তাদের সেই আশা ভরসার জায়গাটাকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। একটাই উপায়, এই শিক্ষার ব্যবস্থা যেটা, সেটাকে নিয়ে এটা সরকারের সবার প্রথম মানে প্রাথমিক কর্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু এই সরকার এসে শিক্ষাটার উপরই মানে চরম কুঠারাঘাতটা করেছে। যার ফলে যেমন শিক্ষিত সম্প্রদায় যারা একটা স্বপ্ন দেখতো যে আমরা পড়াশোনা শেষ করার পর একটা চাকরি, সরকারি চাকরির যে ভরসাটা, সেটা যেমন একদিকে ধূলিসাৎ হয়ে গেছে, তেমনি এই যে মানে সরকারি যে স্কুলগুলো, শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু আগাগোড়া দুর্নীতিতে এমন ভাবে নিমজ্জিত হয়ে গেছে, ফলে সেই জায়গাটাতে কিন্তু মানুষ আর ভরসা করতে পারছে না। তার ফলে যাদের একটু সামর্থ্য আছে তারা বেসরকারির দিকে ঝুঁকছে, সেখানেও লাগাম ছাড়া ফিস, যার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আর তার সাথে সাথে যারা পারছে না, তারা কিন্তু অনেকেই বিভিন্ন স্কুল ছুট হয়ে গিয়ে নানা রকম কাজে তারা হারিয়ে যাচ্ছে। ফলে আমাদের রাজ্যের কিন্তু শিক্ষার যদি চিত্রটা বলি, সেটা কিন্তু পুরোপুরি বেহাল। বিষয়টা নিয়ে তো কিছু বলারই নেই, মানে যেভাবে দুর্নীতি হয়েছে, এবং এটা তো আজকের নয়, এটা মানে যেভাবে কেস চলছিল এবং আদালতে মামলাটা চলছিল, এটা হওয়ারই ছিল। তো সেটাই হলো আর কি। এবং ওই বারবার যোগ্য অযোগ্যের প্রশ্নটা করা হচ্ছে, কিন্তু সরকারের যোগ্যতা কতটা, গভর্নমেন্টের যোগ্যতাটা কতটা, এই সিস্টেমটা কেন হবে? যারা পরীক্ষা নেবে তাদের যদি কোনো যোগ্যতা না থাকে, তাহলে তো উত্তীর্ণ অনুত্তীর্ণ বা যোগ্য অযোগ্যদের এই হাল তো হবেই। একটা দোষ করে অপরকে দোষারোপ তো দেওয়া যায় না।
কারণ মনে করুন ক্রিকেট খেলা হচ্ছে, যে আম্পায়ার থাকবে তারই দায়িত্ব যে খেলাটা কিভাবে পরিচালনা করা যাবে। তার জন্য অন্য আম্পায়ারকে দোষ দিলে হবে না বা অন্য ম্যানেজমেন্ট গ্রুপকে দোষ দিলে হবে না। এটা তো পরীক্ষাটা কন্ডাক্ট করার সময় এটা বাম আমলেও হয়নি বা বিজেপি গভর্নমেন্টের আন্ডারেও হয়নি। যাদের আন্ডারে হয়েছে এবং এসএসসি বোর্ড যারা ফর্ম করেছে তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে অবশ্যই। দীর্ঘদিন ধরে এটা সহ্য করছে। আজকে শুধু এই কদিন এই রায়টা বেরোনোর পরে যে তারা রাস্তায় নেমেছে তা নয়, আপনারা জানেন অনেক আগে থেকেই যোগ্যরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। এর আগে এই বিষয়ে বলেও ছিলাম প্রায় 4-5 বছর ধরে। এবং বিদ্যালয়গুলো কোনো শিক্ষক নেই, একেবারে শিক্ষকের অভাবে ধুঁকছে। তো এটা নতুন কিছু নয়, সমাজ তো মেনে নিয়েছে। সমাজ কি করছে, আমি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, সমাজ তো সেই জিনিসকেই প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আর এর ফলে সমাজের যে বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে আমার তো মনে হয় না। ওই যারা সাফার করছে, যারা ভুক্তভোগী, তারা রাস্তায় নেমেছে। যাদের চাকরি চলে গেছে কিন্তু তাদের নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা কোথায়, আমি তো সেরকম দেখছি না। একদম যেটুকু চলছিল, আমি এর আগে মনে হয় আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম 6 মাস আগে, সেখানে বলেছিলাম যে শিক্ষকের অভাবে স্কুলগুলো ধুঁকছে, নতুন নিয়োগ হচ্ছে না। এবার যেটুকু হয়েছিল তারা যদি বিদায় নেয়, আমি বেশ কিছু শিক্ষককে জানি তারা যথেষ্ট যোগ্য। অনেকে আমার ছেলের গৃহ শিক্ষক, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, এখানেই বাড়ি। উনি অসম্ভব ভালো পড়ান, ডিএভি মডেল স্কুলে একসময় পড়াতেন। সেই একটা চাকরি ছেড়ে দিয়ে উনি চলে এসেছিলেন সরকারি স্কুলে শিক্ষকতা করার জন্য। আজকে উনি যোগ্য না অযোগ্য এই চিন্তার মধ্যে রয়েছেন এবং উনি জানেনও না তার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমার অনেক ছাত্রছাত্রীও আছে যারা এই অব্যবস্থার শিকারে পড়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে। তো এগুলোর দায় তো সরকারকে নিতেই হবে এবং এর জবাব সমাজকে দিতে হবে। সমাজ যদি নির্লিপ্ত থাকে তাহলে কেউ কিন্তু তার ভালো করতে পারে না। কিন্তু সেই রকম কিছু হবে বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে সমাজ সেই রকম ভাবে জাগরুক নয়। এটা ষড়যন্ত্রই বলবো, তাহলে তো উনি তো বলতেই পারেন যে চাকরিটা সুপ্রিম কোর্ট খেয়েছেন। কোনো ব্যক্তিগত লোকের নাম, কোনো আইনজীবীর নাম, আবার অভিজিৎ বাবুর নামও আসতে পারে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামও আসতে পারে। এই ভার্ডিক্টটা তো সুপ্রিম কোর্ট দিয়েছে, কারণ ব্যক্তিগত স্তরে ওইটা কথা বলার তো এটা ঠিক না। এটা সুপ্রিম কোর্ট যেটা বুঝেছে, নিশ্চয়ই আইনগতভাবে তার ভার্ডিক্টটা আমাদের মেনে নেওয়া উচিত এবং নিশ্চয়ই সেরকম ফল্ট ছিল, সেই ফল্টটার জন্য এই চাকরিগুলো গেছে। কেউ কারো খাওয়ার ব্যাপার তো নয় এখানে। আর চাকরি খাওয়ার ব্যাপারটা কেন আসছে, চাকরিতেই যদি গোলমাল থাকে সেটা তো এমনিতেই নষ্ট হবেই। আর সেই নষ্টটার জন্য এই যে বললাম আম্পায়ারিং এ ভুল হয়েছে, সেইটাকে আমাদের ফোকাস করা উচিত। একটা পারে না, কারণ তারা যেহেতু নিয়ামক সংস্থা বা নিয়োগকারী সংস্থা, তো তাদের তো সবকিছু বুঝে শুনে, যদি এখন বলা হয় যে ভুল মানুষেরই হতে পারে, এরকম বিবৃতি কয়েকজন দিয়েছেন, শিক্ষামন্ত্রীও বলছেন। কিন্তু ভুল এটা তো ছেলে খেলা নয় যে একটা সাধারণ খেলা হচ্ছে একটু বলে দিলাম ভুল হয়েছে। এটার উপরে ভবিষ্যৎ যারা চাকরি করতেন সেই শিক্ষকদের যেমন ভবিষ্যৎ, এটা জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। আমি আগেও একবার বলেছিলাম যে ওই সাউথ আফ্রিকান ইউনিভার্সিটির সামনে গেটের সামনে লেখা আছে না যে একটা জাতিকে ধ্বংস করতে গেলে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিই, তার ফলে যে ইঞ্জিনিয়ার বেরিয়ে আসবে, তার ইঞ্জিনিয়ারিং এর ফলে ওই মানে ভেঙে পড়বে, একটা সেতু ভেঙে পড়তে পারে বা একটা কনস্ট্রাকশন ভেঙে পড়তে পারে, একজন ডাক্তারের হাতে রোগী মারা যেতে পারে। তো সেই ব্যবস্থাই তো চলছে যে যে কোনো ভাবেই হোক, সমাজ থেকেই উঠে আসুক কিংবা বিভিন্ন রাজনৈতিক ভাবে হোক, এত যদি দুর্নীতি হয় এবং শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া হয়, তো আগামী দিনে আমাদের জাতি তথা আমাদের নেশন কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতেই পারছেন। একদমই সম্মান যেটা গেল সেটা তো ফিরে আসবে না, কারণ এখন আমরা জানি না কে যোগ্য কে অযোগ্য। তার ফলে আমাদের পরিচিত যে মাস্টারমশাইদের চাকরি গেছে, তারা নিজেরা বলছেন আমরা বাজারঘাটে বেরোতে পারছি না, আমরা রাস্তায় বেরোতে পারছি না। তারা এর ফলে আমরা জানেন যে তাদের যারা আত্মীয় তাদের দিক থেকে মানে মুখ ঘুরিয়ে নিয়েছে। তারা জানেন না যে এটা সত্যি যোগ্য না অযোগ্য, ইনি কি কোনো কারণে অপরাধী। এর ফলে তারা যে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে, জানি না তাদের কবে সুবিচার পাবেন। এই সময়টাই মানসিক যন্ত্রণার মধ্যে থেকে তারা যদি একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেন, আমার তো মনে হয় এই যে একটা তীব্র মানসিক যন্ত্রণা, এটা সকলে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তার দায় কারা নেবে? এই তাদের বাঁচাতে চাইছেন? কাদের বাঁচানো চাইছেন? হয়তো যারা দুর্নীতি করেছেন, ধরুন যারা অযোগ্য, তারা অযোগ্যতাটা কি করে করেছেন, নিশ্চয়ই কাউকে টাকা পয়সা দিয়েছেন, দিয়ে ফলে তাদের সংখ্যাটা এত বেশি। তার ফলে
যেহেতু টাকা দিয়ে সেই সময় ব্যাপারটাকে কিনে নেওয়া হয়েছে, তাই হয়তো চাইছে ওদেরকে কোনোভাবে যদি বাঁচানো যায় বা ওদের চাকরি যাতে বজায় রাখা যায়। তাই যোগ্যতার দিকে তো এখানে ভাবছেন না, ভাবছেন যাতে করে সিস্টেমটাকে বহাল রাখা যায়। তাহলে তাদের কাছে কি কৈফিয়ত দেবে, এই জন্য হয়তো ব্যাপারটা হচ্ছে। একদমই ড্রপ আউট সংখ্যা তো দীর্ঘদিন ধরেই কমতে শুরু করেছে। আর এর একটা বড় কারণ, বর্তমান দিনে যে সিলেবাস কাঠামো তৈরি হয়েছে, সেই সিলেবাসও সেইভাবে মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সিলেবাস যেভাবে মডিফাইড হয়েছে, এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হয়নি, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, কোনো চাকরিমুখী শিক্ষার কথা ভাবা হচ্ছে না। তৃতীয়ত, স্কুল কলেজগুলিতে শিক্ষকদের অভাব একটা দেখা যাচ্ছে। ফলে এছাড়া এখন ধরুন যারা 7, 8, 9-এ পড়ছে, তারাও কিন্তু প্রশ্ন তুলেছে যে বাবা আমার স্যারের চাকরি চলে গেছে, আমার পড়াশোনা করে কি হবে। তাহলে ছেলে মেয়েদের প্রথম একটা মানে বাঙালি গত 20-25 বছরে যে চাকরিটার পিছনে সব থেকে ছুটতো, সেটা হচ্ছে শিক্ষকতার চাকরি। এটা সম্মানের চাকরি ছিল, শুধু পয়সার জন্য এই চাকরি বাঙালি করতো না। এই চাকরি করতে গেলে সামাজিক সম্মানের জন্য, এবং শিক্ষাগুরু হিসাবে বাঙালিদের একটা আলাদা স্থান ছিল। সেই স্থান থেকে বিচ্যুত হয়েছে। ফলত এত কিছু হওয়ার পরেও পরিকাঠামো সেইভাবে ঢেলে সাজানো হচ্ছে না, ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আর আমরা তো জানি যে সরকারি স্কুলের শিক্ষকরাও, যাদের হাতে একটু পয়সা আছে, তারা চেষ্টা করছেন বেসরকারি স্কুলে ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য। এর ফলে ছেলে মেয়েদের কিন্তু আমরা সেইভাবে স্কুলমুখী করতে পারছি না। বর্তমান আগে যেটা আপনি বললেন স্বাস্থ্য ব্যবস্থা তো নষ্ট হয়েইছে, শিক্ষা ব্যবস্থার আমার যেটুকু মনে হয়, আর শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে সমস্ত স্কুলগুলোকে আমার মনে হয় এই রাজ্য সরকারের ইচ্ছা যেগুলো সরকারি বিদ্যালয় তুলে দেওয়া, সেই জন্য পদক্ষেপ। এত বছর নিয়োগ হয়নি, নিয়োগ যে ব্যবস্থা প্রক্রিয়া শুরু করেছে সেটা সমস্ত বেআইনি ভাবে নিয়োগ হয়েছে। সেখানে তারা হাইকোর্ট গেছে, হাইকোর্ট রায় দিয়েছে, ওনারা সুপ্রিম কোর্ট করেছেন, ওই একই রায় বহাল দিয়েছেন। সেই ক্ষেত্রে আমার যেটুকু মনে হয়, আর আস্তে আস্তে পুরো এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়ে, আর যেমন আজকে সিভিক পুলিশ দিয়ে প্রশাসন চালাচ্ছে, আর এই শিক্ষা ব্যবস্থাটাকে এই টিচারগুলোকে ঠিক ওই অবস্থায় নামিয়ে নিয়ে আসবে, আমার যেটুকু মনে হয়। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এই বাংলাতে বাস করি, নাগরিক হিসেবে এটা আমাদের দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, এটা আমাদের বড্ড দুর্ভাগ্য। এর আগে সন্দেশখালী যখন ঘটনা ঘটেছিল, সে একই দেখেছিলাম অবস্থা। তারপর আরজিকর, তারপরে এই শিক্ষায় যেখানে নেমেছে, সে একই বিষয় একই জায়গাতে আছে। এই রাজ্য সরকারের আমার মনে হয় কোনো সদিচ্ছা নেই কোনো সমস্যার সমাধান করার মতো, এটাই মনে হয়। সদিচ্ছা থাকলে আজকে এই অবস্থায় হতো না। একটা শিক্ষকদের প্যানেল, যেখানে এত হাজার ভুয়ো শিক্ষক আছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য আর তারা অযোগ্য তার তালিকা কে দেবে। আজকে যারা অযোগ্য তারা স্কুলে যাবে, আর যারা যোগ্য তারা স্কুলে যাবে না। তাদের প্রেস্টিজ আছে, আমরা যোগ্যতা সহকারে আমরা পরীক্ষা দিয়ে আমরা শিক্ষকতা শুরু করেছি, কিন্তু যারা অযোগ্য তারা জানে আমরা তো এমনিতে অযোগ্য আছি, আমরা স্কুল আগে যাই। এই ব্যবস্থাটা আমার কাছে আমার মনে হয় এটা একদম মানে কি বলবো, আইনের নামে একটা প্রহসন চলছে না। ওনারা মৌখিক বলছেন যে স্কুলে ফিরুন, তার তো কিছু প্রমাণ নেই, প্রুফ নেই। এখানে আইন যেটা বলছে, ওরা তো আইনের পথে হাঁটছে, আইন তো কিছু বলছে না। ওনারা তো আইন নয়, আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নয়। মাননীয় মুখ্যমন্ত্রীও নন আর মাননীয় শিক্ষামন্ত্রীও নন, আমরা সব আইনের মধ্যেই থাকি। আমাদের যে দেশে বাস করি সে রাজ্যের সর্বোচ্চ আইন সুপ্রিম কোর্ট, তাকে মান্যতা সকলকে দিতে হবে। আমি মুখ্যমন্ত্রী হই আর আমি রাজ্যের যে কোনো মন্ত্রী হই না কেন, আর ফলে আমাদের মুখের কথা আর বিশ্বাস করছেন না। আমার মনে আছে যখন প্রাইমারি যখন টেটের ওই টিচার নিয়োগ হলো 32,000, বহু আমার ছাত্রছাত্রী আছে বলছে দাদা ভাই আজকে আমার রাত 1:30টার সময় মেসেজ ঢুকবে। মেসেজ, চাকরি মানে মেসেজ, আর এখন আমার লেটার নয়। রাত 1:30, 2টো, 2:30 সারা রাত তার জেগে বসে আছে ফোন নিয়ে, কখন মেসেজ ঢুকবে আমার চাকরি পাবো। এই জায়গাটাতে আমি তো অদ্ভুত লেগেছি। আমার এই কর্মজীবনেতে আমি কখনো দেখিনি চাকরি এইভাবে চাকরি হয়, মেসেজ আসবে তারপর তাকে জয়েন করতে হবে। এই যে পদ্ধতি সিস্টেম, এই সিস্টেম আজ পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী সবাই মিলে একসাথে মিলে ওরা চাচ্ছে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে বেহাল অবস্থা আসুক। আবার সেই যে ইংরেজদের যে শিক্ষা, যে হিনকারে মানে সাধারণ মানুষদের একদম মানে কি বলবো কর্মহীন করে রাখবো, সেই ব্যবস্থা দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে সরকার। এটা তো মুখে বললেই তো হয় না, কিছু করার নেই, দায় এড়ানোর ওদের আর ক্ষমতা নেই। মৌখিক বললে কিচ্ছু হবে না, সমস্ত দায় রাজ্য সরকারকে নিতে হবে। সমস্ত দায় রাজ্য সরকারের, এই শিক্ষা দপ্তরের, এর দায় অন্য কেউ নেবে না। আজকে ওদেরই একটা শ্রেণী, তারা আজকে প্রচারের মাধ্যমেতে আজকে ওনাকে দোষ দিচ্ছে, আজকে এনাকে দোষ দিচ্ছে, কিন্তু দোষ ওনাদেরকে নিতে হবে। তাদের যা অন্যায় করেছে তাদের শাস্তি তাদের পেতেই হবে, কিছু করার নেই।
আর সেইটার তার খেসারত কারা দেবে? এই বাংলার এই কি বলবো, এই সাধারণ মানুষ, যারা শিক্ষার্থী, যারা শিক্ষক, তার খেসারত তাদেরকে দিতে হবে। ঠিক সেই জায়গাতেই সমস্যা। ঘুঘুর বাসাটাকে যদি ভেঙে যায়, সব যদি কি বলবো কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে যায়, সেই জন্য এত প্রচেষ্টা চাপা দিবার জন্য, যেমন কেউটে না বেরোয়, যেভাবে হোক এটাকে ধামা চাপা দিয়ে যেভাবে হোক সাইড করে বের হওয়ার জন্য একটা আমাদের বর্তমান রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছে। যেন তেন প্রকারেণ আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যে কথা বলে, রিউমার ছড়িয়ে, আমরা জানি সেই গোয়েবলসের নীতি আছে, একটা সত্য কথাকে যদি 100 বার মিথ্যে কথা বলি, সেই সত্য কথাটা, সেই মিথ্যে কথাটা তখন সত্য হয়ে দাঁড়ায়। সেই নীতি গ্রহণ করেছে এই বর্তমান রাজ্য সরকার। এটা আমার যেটা বাস্তব অভিজ্ঞতা আছে, একজন আমার এক শিক্ষার্থী, তার মাও চাকরি করেন, তার বাড়িতে ফোন করে খবর নিলাম কেমন বাড়ি। বললো মা তো রাস্তায় আছে, মা বাড়িতে নেই, আমি বড্ড বাড়িতে একলা আছি। মা রাস্তায় নেমেছে তার চাকরি, আমার পুরো সংসার পরিবার জন্য। আরেকটা আমার ভালো বাস্তব অভিজ্ঞতা আছে, আমি আর আমার মাধ্যমে একটি শিক্ষকের সাথে একটি মেয়ের বিবাহ হয়, সেটা আমার মাধ্যমে আমি কমিউনিকেশন করেছিলাম। আজকে তার মা কান্নাকারি করছে, আমি আজকে বড্ড অসহায় বোধ করছি। আমি কেন আর ওই বিয়ের জন্য আমি মাঝের লোক ছিলাম। আজকে ওই একই অবস্থায় তিনি ওই চাকরির উপর নির্ভর করে শহরে বুকে জায়গা কিনেছেন, এই বাড়ি শুরু করেছেন, তার চাকরি চলে গেছে। যে সত্যিকার একজন যোগ্য ব্যক্তি। বড্ড অসহায় বোধ করছি। এই বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান সরকার, শিক্ষা দপ্তর, ওনারা কি চায় আমার মনে হয় ওনারা নিজেরাও জানে না। এই ভবিষ্যৎ অন্ধকার। মেদিনীপুরের একটি বিদ্যালয়তে ছাত্র আছে 1200 জন, শিক্ষক ছিল 13 জন, তার মধ্যে 12 জনের এই চাকরি চলে গেছে। 1200 ছাত্রের একজন টিচার। সেই বিদ্যালয়তে চলবে না, সব চাবি তালা পড়ে গেছে, অটোমেটিক চাবি দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কে যাবে বিদ্যালয়তে? এই ব্যবস্থা, এই শিক্ষক যারা যেই বিদ্যালয়ের উপর খুব পড়েছে, সেই বিদ্যালয়গুলো আস্তে আস্তে বন্ধ হতে, নিশ্চিত বন্ধ করে দেওয়া হবে, বা আপনি বন্ধ হয়ে যাবে বেহাল অবস্থার জন্য। কে যাবে সেখানে? সে শিক্ষকদের দায়িত্ব কে নেবে? এটা যে বলা হয়েছে যে ললিপপ খাওয়ানো হচ্ছে, এ তো মনে হয় একটা মজার গল্প। এটা একটা মানে সুন্দর একটা গল্প তৈরি করেছে রাজ্য সরকার। গল্প মানে কি, কতদিন নাকি ভুলিয়ে রাখতে পারি? এই 4-5 মাস ডিসেম্বর পর্যন্ত কতটা প্ল্যান তৈরি করতে পারি, আবার কোন পথে হাঁটবো আমরা, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আর তার ব্যবস্থা করছেন। সেই জন্য সময়টুকু আমার মনে হয় সুপ্রিম কোর্ট দিয়েছে। এই ব্যবস্থাতে আমার মনে হয় যেটুকু বলেছেন শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, সবটাই মিথ্যে কথা, একদম সর্বস্ব মিথ্যে কথা বলেছেন। এর মধ্যে একটুও সত্যি কথা নেই, সবটাই জালি, পুরো সরকারটাই জালি বর্তমানে।